নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। ভারত সফরের আগে সম্মান এবং সমমর্যাদা নিশ্চিতের তাগিদ রাজনীতি ও কূটনীতি বিশ্লেষকদের। আমি ভারতের সাথে চলবো, ফ্রেন্ডলি রিলেশনস রাখবো, বাট সবকিছুর বিনিময়ে না। বর্তমান প্রধানমন্ত্রী ভারতের সাথে এই আলাপটা দিতে যাচ্ছেন যে আপনারা বাংলাদেশকে। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রথম কার্যদিবস, জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার। 5 ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে সরকার নির্বাচন। জনগণকে আপলিফট করা, তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা এবং তাদের জানার একটা রাইট আছে। থার্ড টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলো করব। মার্চেন্ট বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ বাড়াতে মাশুল কমানোর প্রস্তাব বিএসআরই এর। সোলারে উৎপাদন ট্যারিফ প্রায় 60 টাকা করার সুপারিশ। রোহিঙ্গা সংকটের সুরাহা করতে হবে মিয়ানমারকেই বললেন আইনমন্ত্রী। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই একমাত্র সমাধান। Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. ইয়াবা সেবনে বাধা দেয়াতেই রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা, জানালো পুলিশ। বিচার দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন। যুদ্ধ শান্তির মাঝামাঝি ঝুলন্ত অবস্থার অবসান চায় ইরান। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কড়া বার্তা, আঞ্চলিক সংঘাত বৃদ্ধির শঙ্কা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা এবং দূরদর্শিতার উপর জোর দেন তিনি। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। এ সময় নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দুর্যোগ মোকাবেলায় নৌ ও বিমান বাহিনীর অবদানের প্রশংসা করেন তিনি। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বাংলাদেশের সম্মান এবং সমমর্যাদা নিশ্চিত করতে হবে আমন্ত্রণকারী দেশটিকে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তার প্রতিফলন দেখা যেতে পারে সম্ভাব্য এই সফরে। তাদের মতে ভারতের আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার করা উচিত। আরও জানাচ্ছেন শাহালি জয়। এক পক্ষের আমন্ত্রণ, অন্য পক্ষের শর্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লি সফর করবেন, এ নিয়ে এখনো অনিশ্চয়তা। বাংলাদেশ বলছে সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরির দর কষাকষিতে ফলাফল কি তা এখনো অজানা। আমি যদি সেখানে অলমোস্ট 1 মাস ধরে যদি আমি এটাই করি, যাব কি যাব না, যাব কি যাব না, তারপর যদি আমি শেষ সময় যাই, তাহলে অবশ্য বলে তুমি এতদিন কেন করলাম, আমরাও একটু প্রস্তুতি নিতে পারতাম। বিশ্লেষকরা মনে করেন ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ আছে, তবে তা অতীতকে ভুলে নয়। যে কথাটা বলা হয় চোখে চোখ রেখে কথা বলা, আমি এটার বিরোধী না। আমি ভারতের সাথে চলবো, ফ্রেন্ডলি রিলেশনস রাখবো, বাট সবকিছুর বিনিময়ে না। এই জায়গাতেই বার্গেনিংটা হচ্ছে যে আমি সম্মান হারিয়ে ভারত যাব নাকি আমি সম্মানটা নিয়ে ভারতে যাব। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতের বিরোধিতা করছেন বলে আমি মনে করি না। আমি মনে করি তারা ভারতের সাথে এই আলাপটা দিতে যাচ্ছেন যে আপনারা বাংলাদেশকে সম্মান করুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। দাবি রয়েছে ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেয়ারও। ভারত সফরের আগে এই বিষয়গুলোর মীমাংসা নিয়ে প্রশ্ন তুলতে পারে ঢাকা, বলছেন বিশ্লেষকরা।
একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণও জানিয়ে রেখেছে ভারত, যে সম্মেলন হবে দিল্লিতে। এই অবস্থায় ভারত সফর নাকি শুধু সম্মেলনে অংশগ্রহণ করবেন তারেক রহমান? বিশ্লেষকরা বলছেন প্রসঙ্গ একটি হোক বা দুটি, দিল্লি গেলে কিছু অর্জনের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের এখন বড় এটা হলো যে আমার একটা বিশাল ইমেজ তৈরি করতে হবে। যেই কাঠামোর মধ্যেই আমাকে আমন্ত্রণ করুন না কেন, আমার একটা সুযোগ আছে আমার একাধিক মানে দেশের এবং রাষ্ট্র সরকার প্রধানের সাথে দেখা করা। কারণ তাদের সাথে আমি এককভাবে যদি দেখা করতে চাই তাহলে হয়তো 5-6 বছরই লেগে যাবে, তাই না? তো আমি সেই সুযোগটা হারাবো কেন, বিশেষ করে যেখানে আমার বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি যাওয়া না যাওয়া এখন শুধু একটি রাষ্ট্রীয় সফরের প্রশ্ন নয়, বরং এটি হয়ে উঠেছে শেখ হাসিনা পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সমীকরণের প্রথম বড় পরীক্ষা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে রওনা হয়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় নতুন ঠিকানায় পৌঁছান দেশের 23তম রাষ্ট্রপতি। বঙ্গভবনে তাকে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। জাতীয় পতাকাবাহী গাড়ি আর কঠোর প্রটোকলে বঙ্গভবনের দিকে এগিয়ে চলে দেশের 23তম রাষ্ট্রপতির সুসজ্জিত গাড়িবহর। তাকে বরণ করে নিতে রাজপথ থেকে বঙ্গভবন সবখানে ছিল উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতির আগমন ঘিরে বঙ্গভবন ও এর আশপাশের পুরো এলাকা কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে বসানো হয় কড়া নজরদারি চৌকি। বঙ্গভবনে পৌঁছানোর পর নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর একটি চৌকস দল নতুন রাষ্ট্রপ্রধানকে ঐতিহ্যবাহী গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মন্ত্রিসভায় যুক্ত নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান জানান, যথাযথ প্রক্রিয়া মেনে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগামী জানুয়ারি থেকে নিউ ইয়র্কে বিমানের ফ্লাইট চালুর কথা জানান বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রত্যাশার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সচিবালয়ে প্রথম কর্মদিবসে তারা এসব কথা বলেন। মন্ত্রিসভায় যুক্ত নতুন মুখ সহ পদোন্নতি পাওয়া মন্ত্রীদের নিজ নিজ দফতরে প্রথম কর্মদিবস। নির্ধারিত সময়ের আগেই অফিসে আসেন নতুন তথ্যমন্ত্রী। জানান, গণতন্ত্র আর গণমাধ্যম এক হয়ে কাজ করবে। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবে যেন আমরা কন্ট্রোলে না যাই। স্থানীয় সরকার মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। পরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে নির্বাচন 5টা স্তরে নির্বাচন, প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হবে। এটা প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বিমানমন্ত্রী আগামীতে বিমানকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন। জানান, অক্টোবরে উদ্বোধন হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ দিতে চাই। আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। যত প্লেন লিজ করতে পারবো তত ফ্লাইট বাড়িয়ে দিব। নিউ ইয়র্কের ফ্লাইট জানুয়ারি থেকে হয়ে গেলে জানুয়ারি থেকে করতে পারবো আমরা হয়তো বা। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব। প্রথম দিনে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। সকল ধর্মের এবং মতের ভেতর থেকে যেমন তারা তাদের স্পেস থেকে কথা বলতে পারে, সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা থাকবে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের সামনে রেখে
আমাদেরকে 90% জনগোষ্ঠীর উপলব্ধির পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতা যেন আমাদের থাকে। এদিকে বিমানমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া আফরোজা খানম রীতা জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এখন যে মন্ত্রণালয় এসেছে এটা অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কারণ খাদ্য মানুষের মৌলিক চাহিদা, মেধা দিয়ে সেটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব। সারাজি আসমিন, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, তাই এই সমস্যা সমাধানে তাদেরকেই উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। গুলশানে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। নির্যাতন ও গণহত্যার মুখে 2017 সালের 25 আগস্টের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মতো ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। বাংলাদেশে আশ্রয় নেওয়ার 9 বছর উপলক্ষে গুলশানে সেমিনারে আয়োজন করে ডিক্যাব ও অক্সফাম। ইইউ অ্যাম্বাসেডর মাইকেল মিলার সহ আগত বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে অর্থ সহায়তার পাশাপাশি স্থায়ী সমাধান জরুরি। এ সময় রাজনৈতিক অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। A durable solution ultimately requires conditions in Myanmar that allow Rohingya people to return voluntarily, safely, and with dignity. We as the EU, we are ready to identify what sustainable and safe and dignified return conditions look like. প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. That is not merely a humanitarian imperative, it is a political responsibility, it is a moral responsibility, and it is a responsibility that the international community must shoulder together. জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ, তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে। বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নতুন করে কেউ ফ্যাসিস্ট হলে তাকেও বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবিতে সিরাতুন নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ শীর্ষক সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলো গায়েব করে ফেলা হয়েছে। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সহ তার পরিবারের 4 জনকে হত্যা করেছেন মাদকসেবীরা। তাদেরকে মাদক সেবনে বাধা দেয় রংপুরের মাছুয়া পাড়ায় এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এরই মধ্যে গ্রেফতার হয়েছে 2 জন। সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে বাসার ছাদে মাদক সেবন করছিলেন মুগ্ধ সীমান্ত। টের পেয়ে ছাদে যান অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। তিনি তাদের মাদক সেবনে বাধা দেয়। তখন তাকে শ্বাসরোধ করে হত্যা করেন মাদক সেবীরা। এরপর একে একে তার মেয়ে আগামী চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পুলিশ। ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে 2 আসামিকে গ্রেফতার করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত
আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি এবং প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। মানববন্ধন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রংপুর জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরকম নির্ঝঞ্ঝাট, শান্ত, ঠান্ডা মানুষ আমি দেখিনি। একই সালে একই সাথে জয়েন করি, খুবই মিশুক মানুষ ছিল এবং ভদ্র ছিল। অন্য কোনো মায়ের বুক খালি নয়, এই ঘটনাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানান স্থানীয়রাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকায় একাধিক দূতাবাসে ইমেইলের মাধ্যমে হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি এবং ডিবি পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এসব বার্তা স্ক্যাম ইমেইলেও হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। তবে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টাও করছে একটি পক্ষ, এমন দাবি গোয়েন্দা কর্মকর্তার। আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটা আমরা উদ্ঘাটন করব। এই নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে ইলিয়াস আলী গুম সহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাবের সাবেক কর্মকর্তা সাইফুর রহমানকে ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়। আগামী 25 অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 1। চিফ প্রসিকিউটরের দাবি, র্যাবে কর্মরত থাকা অবস্থায় সাইফ ছিলেন জিয়াউল আহসানের সরাসরি সহযোগী এবং বিভিন্ন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে। জানান, ইলিয়াস আলী সহ আরও অনেককে গুমের ঘটনায় সাইফুর রহমানের সংশ্লিষ্টতা তদন্ত করে দেখা হচ্ছে। এই উইং কমান্ডার সাইফুর রহমানের ওরফে সাইফ, তিনি র্যাবে কর্মরত ছিলেন এবং জিয়াউল হাসানের অন্যতম সহযোগী ছিলেন। জিয়াউল হাসানের আমলে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে এই উইং কমান্ডার সাইফুর রহমান ওরফে সাইফ তার সরাসরি অংশগ্রহণ ছিল। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সার না পেয়ে ডিলারের গুদামের দরজা ভেঙে প্রায় 10,000 কেজি সার নিয়ে গেছেন কৃষকেরা। সকালে শিলখড়ি ইউনিয়নের মুকুল হাজির মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ডিলার পর্যাপ্ত সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমসি করেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় কৃষকেরা গুদামের দরজা ভেঙে 50 কেজি ওজনের 197টি বস্তার 9,850 কেজি ইউরিয়া সার নিয়ে যেতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রক্ষা করে বাকি সার। জানান, কৃষকদের নিয়ে যাওয়া সারও উদ্ধারের চেষ্টা চলছে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধও নয়, শান্তিও নয়, এই অচল অবস্থার অবসান চায় ইরান। শনিবার এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও তেহরান দিয়েছে কড়া বার্তা। সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে উপসাগরীয় দেশগুলো সামিল হলে গুনতে হবে কঠিন মাসুল। একটি হুঁশিয়ারি, আর তাতেই নতুন করে কাঁপছে মধ্যপ্রাচ্যের হিসাব। ইরানের বার্তা, যুক্তরাষ্ট্রকে সামরিক কিংবা অর্থনৈতিকভাবে সহায়তা করা দেশগুলো হতে পারে তেহরানের সম্ভাব্য হামলার লক্ষ্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় তেহরান। তবে যুদ্ধ নয়, শান্তি নয়, দীর্ঘদিনের এই পরিস্থিতির অবসান চায় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের এমন বার্তা নতুন করে তৈরি করেছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে এর প্রভাব শুধু সামরিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি ও বিশ্ব অর্থনীতিতেও। মার্কিন চাপের জবাবে তেহরান যদি প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক কিংবা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তাহলে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হতে পারে।
তবে এখনও সবচেয়ে বড় শঙ্কা হরমুজ প্রণালীকে ঘিরেই, কারণ বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ এই জলপথের উপর নির্ভরশীল। ফলে ইরানের পরবর্তী পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিক্রিয়াই এখন নির্ধারণ করবে সংকট সীমিত থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। আসমাতুলি, নিউজ 24। ভারতের ওড়িশা উপকূলে বাংলাদেশি সহ 24 নাবিক নিয়ে ডুবে গেছে পণ্যবাহী জাহাজ এমভি ওশান উইনার। এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন আরও 22 জন। এই তথ্য দিয়েছে এনডিটিভি। জাহাজটিতে 20 জন চীনা, 1 জন বাংলাদেশি এবং 3 জন মিয়ানমারের নাবিক ছিলেন। শনিবার বন্দরের প্রায় 240 নটিক্যাল মাইল দূরে ডুবে যায় জাহাজটি। নৌযানটি পারাদ্বীপ বন্দর দিয়ে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল। নিখোঁজ নাবিকদের উদ্ধারে চলছে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।